একটি ভিডিও যার শিরোনাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেছেন শেখ হাসিনার বিরুদ্ধে মিথ্যা রায় দেওয়ার জন্য ডক্টর ইউনূস আমাকে ২০ কোটি দিয়েছিলেন। দেশবাসী আমাকে ক্ষমা করবেন। ফ্যাক্ট চেক করে দেখা গেল এটি ছিল গুজব। অপরদিকে গণমাধ্যমের এক সাক্ষাৎকারে শেখ হাসিনা বলেছেন, আমি জনগণের কল্যাণে রাজনীতি করি, জনগণের জন্য আমি যে কোনো ত্যাগ স্বীকারে প্রস্তুত, আমি জনগণের কাছেই বিচার চাইব। পরে ফ্যাক্ট চেক করে দেখা গেল এটাও ছিল অপতথ্য। চলুন দর্শক এমনই কয়েকটি ফ্যাক্ট চেক দেখে নিই। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেছেন, শেখ হাসিনার বিরুদ্ধে মিথ্যা রায় দেওয়ার জন্য ডক্টর ইউনূস আমাকে ২০ কোটি দিয়েছিল। দেশবাসী আমাকে ক্ষমা করবেন। এই শিরোনামে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে। পরে রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায় এটি ছিল গুজব। আসলে কোনো ধরনের নির্ভরযোগ্য তথ্য প্রমাণ ছাড়া অপ্রাসঙ্গিক কিছু ভিডিও ফুটেজ দিয়ে উক্ত দাবিটি প্রচার করা হয়েছে। ওদিকে গণমাধ্যমের এক সাক্ষাৎকারে শেখ হাসিনা বলেছেন, জনগণের উদ্দেশ্যে আমার একটাই কথা, আমি জনগণের সাথে রাজনীতি করি, জনগণের কল্যাণে রাজনীতি করি, জনগণের জন্য আমি যে কোনো ত্যাগ স্বীকারে প্রস্তুত, আমি জনগণের কাছেই বিচার চাইব। পরে রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায় এটি শেখ হাসিনার সাম্প্রতিক কোনো গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারের ভিডিও নয়। প্রকৃতপক্ষে ২০০৭ সালে লন্ডনে বসে দেয়া একটি ভিন্ন সাক্ষাৎকারের ভিডিওকে এই দাবিতে প্রচার করা হয়েছে। অপরদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে কালো কাপড়ে মুখ ঢেকে মাটিতে বেশ কয়েকজনের হাঁটু গেড়ে বসা অবস্থার একটি ছবি প্রচার করে দাবি করা হয়েছে, সৌদি দাম্মামে ১০ জন বাংলাদেশির শিরচ্ছেদ হবে। তারা প্রবাসীদের অপহরণ করে টাকা আদায় করত এবং নানা অপরাধে জড়িয়েছে। রিউমার স্ক্যানার টিম জানায়, প্রচারিত ছবিটি সৌদি আরবের দাম্মামে ১০ জন বাংলাদেশির কথিত শিরচ্ছেদের আগ মুহূর্তের দৃশ্যের নয়, বরং কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির সাহায্যে তৈরি এই ভুয়া ছবিকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে। এছাড়াও সম্প্রতি সৌদি আরবের দাম্মামে ১০ জন বাংলাদেশির শিরচ্ছেদের রায় বা কার্যকর করার বিষয়েও কোনো ধরনের নির্ভরযোগ্য তথ্য প্রমাণ পাওয়া যায়নি। মালয়েশিয়া সরকার বাংলাদেশি কর্মী নিয়োগে ২৫টি এজেন্সি নির্বাচিত করেছে দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি তথ্য প্রচার করা হয়েছে। অনুসন্ধানে জানা যায়, বাংলাদেশি কর্মী নিয়োগে মালয়েশিয়া সরকারের ২৫টি এজেন্সি নির্বাচন করে অনুমোদনপত্র প্রকাশের দাবিটি সঠিক নয়। এ সংক্রান্ত কোনো তথ্য প্রমাণ পাওয়া যায়নি। দর্শক, আজকের অপতথ্যগুলোর ধরন বিশ্লেষণ করে দেখা যাচ্ছে সংবেদনশীল ক্যাপশনের ওপর ভর করেই গুজবগুলো ছড়িয়ে যাচ্ছে ফেসবুক ফিডে। সংঘবদ্ধভাবে ছড়ানোর ফলে ভাইরাল হচ্ছে। এই বাস্তবতায় সামাজিক যোগাযোগ মাধ্যম নয়, বরং গণমাধ্যমের খবরগুলোতেই আস্থা রাখার পরামর্শ বিশেষজ্ঞদের। রুবাইয়া তদিতি, ৭১। দর্শক, আমরা প্রতিবেদনটি দেখছিলাম, একটা ধারণা পেলাম আমরা সামগ্রিকভাবে, এবং পাশাপাশি এই সময়টিতে আমরা যেটি দেখছি যে প্রচুর গুজবের ছড়াছড়ি রয়েছেই। তো আমরা তা নিয়ে আলাপে যেতে চাই। আগেই জানিয়েছি আমাদের সাথে বাংলাদেশ পুলিশের সাবেক ডিআইজি খান সাইদ হাসান যুক্ত আছেন, তার কাছে চলে যাচ্ছি। আপনাকে স্বাগত জানাচ্ছি ৭১-এ। নিশ্চয়ই নানান ধরনের যে রিউমার, সেগুলো আপনারও চোখে পড়ে। আমরা সবাই প্রতিদিন নানান ধরনের রিউমার ছড়াতে দেখছি সামাজিক যোগাযোগ মাধ্যমে। তার মধ্যে সবগুলো হয়তো ভাইরাল হয় না, আমরা হয়তো সংবাদে সবগুলো নিয়ে আসতে পারি না, কিন্তু অনেক রিউমার আমরা ছড়াতে দেখি। তো এরকম যখন পরিস্থিতি, তখন আইন প্রয়োগের মাধ্যমে যারা রিউমার ছড়াচ্ছে, যারা বিশেষ করে কোনো এজেন্ডা নিয়ে, কোনো প্রোপাগান্ডা নিয়ে যারা রিউমার ছড়াচ্ছে, তাদেরকে আইন প্রয়োগের মাধ্যমে প্রতিহত করার উপায় কতটুকু আছে বলে মনে করেন? ধন্যবাদ আপনাকে এবং আপনার মাধ্যমে ৭১ টিভির দর্শক শ্রোতাদেরকে। আমার যেটা ধারণা যে আইন প্রয়োগের মাধ্যমে এটাকে প্রতিহত করার মতো ওই প্রযুক্তি এবং ওই জ্ঞান এখনো বাংলাদেশ আইন প্রয়োগকারী সংস্থারা অর্জন করতে পারেনি। কেন? এটা তো শুধুমাত্র, তারপর একটা জিনিস যেটা হলো, আমাদের আইনি সীমাবদ্ধতাটা হলো যে বাংলাদেশ টেরিটরির মধ্যে আমাদের বাংলাদেশের ল এনফোর্সিং এজেন্সি যারা আছেন, আইন প্রয়োগকারী সংস্থা, তারা সেই সমস্ত অপরাধগুলোই
ডিল করতে পারেন আইনগতভাবে, যেটা আমাদের এই ভৌগোলিক এরিয়া বাংলাদেশে যে আমাদের যে সীমানা, রাষ্ট্রীয় সীমানা, সেই সীমানার মধ্যে, সীমানার বাইরে হলে সেক্ষেত্রে তারা অসহায় হয়ে যান। অবশ্য যদিও ইন্টারপোল নামে একটা পুলিশ অর্গানাইজেশন আছে সারা ওয়ার্ল্ড ওয়াইড, কিন্তু এটা ওইভাবে কার্যকরী নাই, আপনার মানে নামেই আছে কিন্তু ওইভাবে আমাদের রিমিডি দিতে পারে না স্টেক হোল্ডারদেরকে। সেই জন্য এখন আমি কেন বলছি যে এটা আমার জানা নাই, কারণ হলো যে এই যে আপনার সাইবার ক্রাইম, যেটা সেই সাইবার ক্রাইমের ওইভাবে পুলিশকে ট্রেনিং দেওয়া বা এরকম প্রযুক্তি আমাদের দেশে এখনো আসেনি আমি মনে করি। কারণ পৃথিবীর অন্য এই সাইবার ক্রাইমটা বেশিরভাগ ক্ষেত্রে, এই ধরনের ক্ষেত্রে দেশের বাইরে থেকে আপলোড করা হয় এবং বাইরে থেকে প্রচার, তারা অনেক বেশি এর চাইতে আমাদের এটা চাইতে শক্তিশালী, মানে তারা প্রযুক্তিগত ভাবে। তো সেই জন্য এটা দিয়ে খুব একটা আপাতত কাজ হবে না। তবে আমার যেটা, এর আগেও আমি আপনাদের এই অনুষ্ঠানে একবার খুব সংক্ষেপে আমি বলেছিলাম, যে জন্য যেটা আপনি একটু বললেন, যে কোনো এই ধরনের সন্দেহ বা সংশয়মূলক কোনো নিউজ হলেই সেটা তাৎক্ষণিকভাবে আমাদের গণমাধ্যম, যেটা আমাদের মানে স্বীকৃত গণমাধ্যম, প্রত্যেকটা গণমাধ্যম ওয়েবসাইট আছে এবং এটা ভেরিফাই করা সম্ভব। এবং এত ইম্পর্টেন্ট খবরগুলো দিয়ে ওরা এই গুজবগুলো ছড়ায় যে আপনি যে কোনো মানে স্বীকৃত গণমাধ্যমে আপনি সার্চ করলে আপনি পাবেন, এই একটা রাস্তা। এবং যারা আবার এটা খুঁজে বের করতে পারেন না, আমি বলবো যে এই সমস্ত সচেতন যারা পারেন তাদের একটা দায়িত্ব আছে, তারা সাথে সাথে এই জিনিসগুলো প্রচার করে দিবে, নাম্বার 1। নাম্বার 2 হলো যে জনসচেতনতা বৃদ্ধির জন্য এই আমাদের আইন প্রয়োগকারী সংস্থা থেকে মূলত করবে, তারা এই সমস্ত ক্ষেত্রে কিভাবে কি করতে হবে, এরকম হলে পরে আপনারা কি করবেন, সেই সংক্রান্তে একটা জনসচেতনতা বৃদ্ধি কর্মশালা এটা করতে পারে, তাতে করে মানুষের মধ্যে কিছুটা আসবে। আর একটা হলো যে আমাদের এই কাজগুলো কারা করছে, কোন দেশ থেকে করছে, এইটা বোধহয় শনাক্ত করা সম্ভব, এবং ওই প্রযুক্তি আমাদের আছে। তো আমি আইন প্রয়োগকারী সংস্থা ব্যক্তিবর্গ থেকে বলবো যে আপনাদের প্রযুক্তি যতটুকুই আছে, উইথ ভেরি সরি টু সে, যে গত 15 বছর আপনারা এই প্রযুক্তি তো বিরোধী দল দমন পীড়নে ব্যবহার করেছেন, সেটা এইটা না করে আপনারা এখন একটু এদেরকে শনাক্ত করেন, হোক যদি সেটা অন্য দেশ থেকেও যদি পোস্ট করে থাকে, তাহলে আমরা সেই ফেসবুক কর্তৃপক্ষ হোক বা ইউটিউব হোক, আমরা তাদেরকে আনুষ্ঠানিকভাবে কমপ্লেন করতে পারি যে আপনাদের এইটা তোমরা শনাক্ত করো বা বন্ধ করে দাও। আর যদি আমাদের দেশের মধ্যে কেউ পাওয়া যায়, তাকে শনাক্ত করে তাৎক্ষণিকভাবে অ্যারেস্ট করা যাবে এবং আইনি ব্যবস্থা নেওয়া যাবে। কিরকম ভাবে? আমাদের আইনে আছে যে কোনো ঘটনার উস্কানি, যে কোনো ঘটনা, যে ধরেন এই যে ফেক নিউজের প্রেক্ষিতে, এই ধরনের আমাদের তাজুল ইসলাম সাহেবের যে নিউজটা বললেন, শেখ হাসিনার যে নিউজটা বললেন, এটা তো উনি একক না, এটা তো সামাজিক ভাবে একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে, এবং এটার কারণে হয়তো দেখা গেল যে কোনো কারণে দাঙ্গা হলো, অপরাধ হলো, মারামারি হলো, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও বিভিন্ন সময়ে বিভিন্ন গুজব ছড়িয়েছে। আমরা এই বিষয়টি নিয়ে এবং এই প্রতিকারের জায়গাটি নিয়ে আসতে চাই আবারও আপনার কাছে। একটু অনুরোধ করবো আমাদের সাথে যুক্ত থাকবার, একটা বিরতি নিয়ে ফিরছি। দর্শক, সময় হয়েছে এই আয়োজনে একটি বিরতি নেবার, ৭১-এর সাথেই থাকুন। বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি রিউমার চেক নিয়ে ৭১-এর নিয়মিত আয়োজন ফেক নিউজ স্ক্যানারে। সরাসরি চলে যাচ্ছি আমাদের অতিথির কাছে। বিরতির আগে যে প্রসঙ্গটি নিয়ে কথা বলতে শুরু করেছিলাম, যে অনেক সময়ই আমরা দেখেছি, বিশেষ করে চুরি, ছিনতাই, ডাকাতির ঘটনা বৃদ্ধি পাওয়া নিয়ে যখন খুব কথা ছড়াচ্ছিল, এমন হয়েছে যে হয়তো 1-2টি ঘটনা ঘটেছে এবং তারপর এমন অনেক রিউমার সামনে এসেছে, এখানে চুরি হচ্ছে, ওখানে ডাকাতি হচ্ছে, আমাদের আইনশৃঙ্খলা বাহিনী কিছুই করছে না, নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে। এতে মানুষের মধ্যে এক ধরনের ভীতির সঞ্চার হচ্ছে, আইনশৃঙ্খলা বাহিনীর ওপর থেকে ভরসা উঠে যাওয়ার একটি জায়গা এখানে তৈরি হচ্ছে। এরকম পরিস্থিতিতে আসলে কি করার আছে আইনশৃঙ্খলা বাহিনীর, কি মনে করেন? জি, ধন্যবাদ আপনাকে। সেটা হলো যে আমি যেটা বলতে নিয়ে একটু বিরতির কারণে আমরা একটু করলাম, সেটা হলো যে এই কাজগুলো সবই অপরাধ, আইনের পরিভাষায় অপরাধ। কিরকম? যে আমাদের মূল অপরাধের কারণ বা কিসের পরিণামে মূল অপরাধটা সংগঠিত হলো, সেই মানে মূল ইনিশিয়াল কাজটাও কিন্তু অপরাধের অন্তর্ভুক্ত হয়ে যায়। আমি যেমন আপনাকে উদাহরণ দিয়ে বলি, যে তাজুল ইসলাম সাহেবের যে নিউজটা ছাপানো হয়েছে, উনি হয়তো যখন রাস্তায় বের হলেন, দেখা গেল যে কিছু সংখ্যক মানুষ ওই নিউজের প্রেক্ষিতে তাজুল ইসলাম সাহেবের উপর আক্রমণ করলেন, অথবা প্রফেসর ইউনুস সাহেবের, ইউনুস সাহেবকে তো হয়তো পাবেন না, তার বিভিন্ন নিরাপত্তার জন্য তার সাথে যে সমস্ত যারা আছেন তাদের উপর আক্রমণ করেন, তাতে হয়তো একটা ক্ষয়ক্ষতি হলো, একটা অপরাধ অর্থাৎ ফৌজদারি অপরাধ হলো। তাহলে মূল ঘটনাটা হলো ফৌজদারি, ভুল অপরাধটা হলো আক্রমণ করা হলো, এটা হলো মূল অপরাধ। এবার কিসের পরিণামে হলো?
পরিণামটা হলো ওই যে ফেসবুকে গুজবটা ছড়ানো হয়েছে, সেই গুজবের পরিণামে যে ওই মূল অপরাধটা হলো, ধরেন সেই অপরাধ একটা কিলিং হয়ে গেল, একটা হত্যাকাণ্ড হলো, খুন হয়ে গেল, তাহলে এই যিনি মানে এই ফেসবুক যে ঘটনার পরিণামে ওটা হয়েছে এবং সেই ঘটনাটা অর্থাৎ এখানে ফেসবুকে পোস্ট যিনি করেছেন তিনিও ওই মার্ডার কেসের আসামি হয়ে যাবেন। এখন কথাটা হলো যে এইটা হলো আইনের মানে ব্যাখ্যা এবং আইনের প্রায়োগিক ইন্টারপ্রিটেশন। তো এইরকম যেখানে অপরাধ, তো সেই ক্ষেত্রে এই কিন্তু মুশকিল হলো যে যারা এই কাজটা করে তাদের 90% মানুষরা জানে না যে আমাদের এই কাজের প্রেক্ষিতে আমাদের যদি কোনো ঘটনা ঘটে তাহলে আমাদের এই অপরাধ হতে পারে। যদি মূল অপরাধটা নাও হয়, যে কোনো অপরাধের উস্কানি দেওয়ার জন্য কিন্তু এই ফেসবুক পোস্টে আরেকটা অপরাধ হতে পারে। সেক্ষেত্রে শাস্তি হয়তো কম হবে, 4 বছর 3 বছর 5 বছরের শাস্তি হবে। এই জিনিসগুলো যারা আগে করে তাদেরকে আগে সচেতন করতে হবে। যদিও আইনে বলা আছে যে একটা ইংরেজিতে একটা কথা আছে যে ইগনোরেন্স অফ ল ইজ নট দ্য এক্সকিউজ এট দ্য আই অফ ল, অর্থাৎ আমি আইন জানতাম না সেই জন্য অপরাধটা করে ফেলেছি, এইটা কোনো ব্যক্তি প্লি নিতে পারবে না আদালতে বা আইনের সামনে। তো তারপরেও আমাদের দেশে মানুষ তো বেশিরভাগই মানে এই সমস্ত ব্যাপারে সচেতন না বা শিক্ষিত না। একজন আমি যেখানে জানতে পারছি যে ওটা আইনটা জানে না, এটা একটা সম্পূর্ণ নতুন জিনিস। আমরা তো বেশিরভাগই ব্রিটিশ আমল থেকে যে অপরাধগুলো চলে আসছে সেই অপরাধগুলোর ক্ষেত্রে শুধু পুলিশে ওয়াকিবহাল এবং আমাদের জনগণ ওয়াকিবহাল, চুরি করলে চুরি, ডাকাতি, খুন, খারাপ এগুলোর মধ্যে আছে। কিন্তু এই সাইবার ক্রাইমে যে আমি যেটা ফেক নিউজ আমি ছাড়লাম, সেটার প্রেক্ষিতে সমাজে একটা বিশৃঙ্খলা হলো, পরিণতিতে একটা অপরাধ হলো, খুন হলো, আরো মারামারি হলো, দাঙ্গা ফ্যাসাদ হলো, তার জন্য দায়ী আমাকে নিতে হবে, এইটা কিন্তু আমাদের দেশের প্রায় অনেক 90% মানুষই জানে না। এই জন্য আমি যেটা বলেছিলাম যে 4টা পার্ট করেছিলাম। একটা হলো যে আগে এরকম কোনো নিউজ হলে প্রথমে আগে মূল গণমাধ্যমে চেক করে দেখতে হবে যেটা কতটুকু সত্যতা। দ্বিতীয়ত হলো যে এই আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকেই বা সরকারের পক্ষ থেকেই এই সাধারণ মানুষ যারা এগুলো বুঝে না বুঝে করতেছে তাদেরকে সচেতন করা যাবে, তোমরা কিন্তু বিপদে পড়ো, তোমরা কিন্তু অপরাধ করতেছো। আর 3 নম্বর হলো যে যারা কাজটা করতেছে তাদেরকে শনাক্তকরণের জন্য যাতে দেশের মধ্যে থেকে অথবা দেশের বাইরে হলে ওই কোম্পানি অর্থাৎ ফেসবুক, ইউটিউব তাদের সহায়তা নেওয়া। লাস্ট বাট নট দ্য লিস্ট, এরপরে যদি কিছু না হয় তাহলে তাদেরকে এনে আইনের মধ্যে সোপর্দ করা। এই 4টা স্টেপ যদি আমরা যত তাড়াতাড়ি করতে পারবো তত তাড়াতাড়ি আমাদের এটা হবে। আদারওয়াইজ আমি এটা শুধু আমরা হয়তো আলোচনাই করে যাব, কিন্তু সমাধান আসবে না আমাদের। আমি অন্তত এটাই মনে করি। ধন্যবাদ। জি, এবং এই যে আপনি যেটি বলছিলেন যে আইনটা জানতাম না সেই জন্য এই অপরাধে সামিল হয়েছি, এই এক্সকিউজ আসলে ধোপে যে টিকবে না, এই সচেতনতাটাও বৃদ্ধি করার প্রয়োজনীয়তা রয়েছে। আমি যদিও আপনাকে আরেকটি প্রশ্ন রেখেছিলাম, কিন্তু সেই প্রশ্নের উত্তরের জন্য এখন আর হাতে সময় নেই। আমরা নিশ্চয়ই সামনে অন্য কোনো একদিন এটা নিয়ে আলোচনা করবো। আপনাকে অনেক ধন্যবাদ আজকে আমাদের সাথে যুক্ত হবার জন্য। দর্শক, আমাদের সাথে ছিলেন বাংলাদেশ পুলিশের সাবেক ডিআইজি খান সাইদ হাসান। কথা হচ্ছিল তার সাথে। আপনারা আছেন ফ্যাক্ট চেক নিয়ে একাত্তরের নিয়মিত আয়োজন ফেক নিউজ স্ক্যানারে। প্রতিদিন আমরা রিউমার দূর করতে হাজির হব ঠিক একই সময়ে একইভাবে। আপনারাও যুক্ত হতে পারেন। যে কোনো খবর যদি আপনাকে সংশয়ে ফেলে সেটির একটি স্ক্রিনশট আমাদেরকে মেইল করতে পারেন fns.71tvgmail.com অথবা ফেসবুকে যোগাযোগ করুন www.facebook.com/fake news scanner। আমরা সেই তথ্যের ফ্যাক্ট চেক করে আপনাদের জানাবো।